বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড আছে 3টে। প্রথম এবং দ্বিতীয় খণ্ড শেষ, প্রাসঙ্গিক এবং প্রমাণের প্রাসঙ্গিক বিষয় আর দ্বিতীয় প্রমাণের এখন পর্ব প্রমাণের দায়ভার যে দাবি করবে। তৃতীয় খণ্ডে সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল বা প্রমাণের দায়িত্ব। সাধারণত আমরা মনে করি 101 থেকে 167 প্রমাণের দায় যে দাবি করবে, এইভাবেই মনে করি স্যারেরা পড়ায়। কিন্তু মূল কথা হলো সাক্ষ্য উপস্থাপন এবং উহার ফল। এই খণ্ডের নাম, তৃতীয় খণ্ডের নাম সাক্ষ্য উপস্থাপন ও উহার ফল বা প্রমাণের দায়। এই প্রমাণের দায় গতবার প্রশ্ন আসছিল, আপনারা ভালোই জানেন। এই প্রমাণের দায় গতবার আমাদের প্রশ্ন হয়েছিল পরীক্ষায়, এবার হয়তো আসবে না, কিন্তু পড়া থেকে সরে যাওয়া যাবে না। আপনারা বোঝার চেষ্টা করবেন, আমি সর্বোচ্চ বোঝাবো ইনশাল্লাহ। আসেন 1 নম্বর ধরো, চশমাটা তৈরি দিন, চশমাটা তৈরি দিন। প্রমাণের দায়িত্ব 101 দ্বারা আছে প্রমাণের দায়িত্ব। প্রমাণের দায়িত্ব কার? যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, যিনি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করেন, নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় আছে, তার কোনো আইনগত অধিকার আছে বা দায় আছে এরকম, অথবা তিনি রায় কামনা করেন, অথবা তিনি বিষয়ের অস্তিত্ব, তাকেই প্রমাণ করতে হবে। তিনি সেই বিষয়ের অস্তিত্ব তিনি প্রমাণ করলেন। ঘরের থেকে মোবাইল আমার মারেছে বা আমার বাড়ি চুরি হয়েছে, আমি এটা দাবি করলাম অমুক অমুক জিনিস চলে গেছে। আগে বাংলা করে বোঝাই, পরে উদাহরণ, প্রত্যেকটাতে উদাহরণ বলবো, উদাহরণটা আরো ভালো করে বুঝবেন। তাহলে এইখানে আমি দাবি করলাম, দাবি করলে এই জিনিসটা তিনি তিনি আমি যে বিষয়ের অস্তিত্ব, মানে যে বিষয়টার দাবি করছি সেই দাবি, এবং নির্ভরশীল কোনো আইনগত অধিকার ছিল, যে সম্পত্তিটা আমার কাছ থেকে চলে গেছে, বা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, বা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, হ্যাঁ, বা আমি প্রতারণার শিকার হয়েছি, তাহলে ওইটার আইনগত যে আমার অধিকার ছিল বা আমার দায় ছিল, আমার কাছে ওটা ছিল, এবং ওই আদালতে এই রায় কামনা আমি করি, আমার পক্ষে আসবে, এটা আমি কামনা করি। যে ব্যক্তি এই রায় কামনা করে বা যে বিষয়ের অস্তিত্ব তিনি দাবি করেন, এই বিষয়ে তাকেই প্রমাণ করা লাগবে। আসেন বইটা পড়ে উদাহরণ করি, এরপর আয়টা বাংলা করবানে। ক পড়বেন। ক বলে খর একটি অপরাধ করে আছে। ক বলছে, মানে আমি বলছি, ক খতে বলছে আড়া হালাবেন, আমি রিজাউল বলছি হরজত একটি অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য হজরত দণ্ডিত হইবে। তাহলে আমার দাবি কি? হরজত একটা অপরাধ করছে, হরজতের এই অপরাধের কারণে দণ্ড হবে, এই মর্মে আদালত আমি রায় কামনা করি। তাহলে হরজত যে অপরাধ করছে, তাহলে এই বিষয়ের যে অস্তিত্ব আছে, হরজতের অপরাধ করার যে অস্তিত্ব আছে, এই বিষয় এটা নির্ভুল কোনো আইনের, এটা আমার আইনগত দাবি যে হরজত যে অপরাধ করলো কেন পার পাবে, এই যে আইনগত হজরতের শাস্তির আওতায় আনা লাগবে, দণ্ডিত করা লাগবে, এইটা আমার দাবি। আমি এই রায় কামনা করি। এই রায় হজরতের জেল জরিমানা হোক, ফাঁসি হোক, বা এমন কোনো দণ্ড হোক, আমি এটা কামনা করি। আর যখন আমি কোনো অস্তিত্ব দাবি প্রমাণ করতে যাব, নির্ভুলতা আইনগত আমি রায় কামনা করব, এবং আদালত থেকে রায় কামনা করে সেই বিষয়ের অস্তিত্ব, হজরত যে অপরাধ করছে, আমি বলছি হজরত যে অপরাধ করছে সেই অপরাধটা আমাকেই প্রমাণ করা লাগবে, সে অপরাধটা আমাকেই প্রমাণ করা লাগবে। এই 101 থেকে 114, সাধারণত 11 পর্যন্ত সব প্রমাণ যে দাবি করবে, মূল পড়ালো এইটুক। আর এই ভেঙে ভেঙে বলতেছে এই জন্য এমসিকিউ, এখান থেকে এমসিকিউ দেবো, করবেন, শত শত এমসিকিউ করবো, ফ্রি করবেন। 11 জন এমসিকিউ করবেন, খুব খুশি হয়েছে ভাই, যা নিজের কাছে ভালো লাগছে। যাক, তাহলে এক হচ্ছে প্রমাণের দায়িত্ব। আপনি আপনি যখন কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করবেন, আইন বলে আপনি তার মালিক দাবি করবেন, এই রায় আদালত আপনার পক্ষে কামনা করেন, আদালত আমার পক্ষে রায় আসুক, তাহলে এই প্রমাণের দায়ভার যে দাবি করবে তার। আমি দাবি করছি আমার, আর যে দাবি করবে তার এই প্রমাণের দায়ভার। 102 দ্বারা প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে। 102 প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকে। মামলায় বা কার্যক্রমে কোনো পক্ষ হইতে সাক্ষ্য দেওয়া না হইলে যেই পক্ষ মামলায় ঠকিবে
মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সেই পক্ষের। বাংলা পড়াটা কি বেশি টেনশন নেবেন না, এরকম সহজ আছে। দুই পক্ষ মামলা করছে, আমি আমার দোস্ত হজরত ভাই তারেক রসুলের নামে মামলা করছি, বুঝছেন? মামলা করার পরে আমি কখনো কোর্টে যা সাক্ষী মাক্ষী দেই না, আমার দোস্ত আসে না। তাহলে আদালত দেখলো মামলাটা রিসিভ হলো, সবই হলো, কিন্তু কোনো পক্ষ আসে না। কিন্তু আদালত কি করছে, এই মামলার রায় দিয়ে দিয়েছে। তাহলে যে পক্ষ ঠকে গেছে ওই পক্ষকেই প্রমাণ করা লাগবে যে তিনি রায় কামনা করেন, বা এর প্রমাণ করা লাগবে যে উনি দাবি করেন। তাহলে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, তাহলে যে ঠকে যাবে ওনার উপর এই প্রমাণের দায়িত্ব ন্যস্ত করা হয়। তাহলে মামলায় বা কার্যক্রমে কোনো পক্ষ হইতে সাক্ষ্য দেওয়া না হইলে, মানে দুই পক্ষ বাদী বেবাদী, আমি রিডিং করে পড়ে দিলে আপনারা বুঝবেন, পরে এটা আপনার সারা জীবন মনে থাকবে। এমসিকিউ মানুষ পাস করে কেন? এই ক্লাস শুনতে শুনতে এমসিকিউ পাস। এমসিকিউ নিয়ে একটা লোক ফেল করবেন না, অপূর্ণ বয়সে নেই। ও পরে মামলার কোনো পক্ষ সাক্ষ্য হইতে দেওয়া যদি কি বলছে, কার্যক্রমে কোনো পক্ষ সাক্ষ্য দেওয়া না হইলে যেই পক্ষ মামলায় ঠকিবে, মানে যে পক্ষ মামলায় হারিয়ে যাবে, দুই পক্ষ থাকে বাদী বেবাদী। তাহলে যে পক্ষ মামলায় হারিয়ে যাবে ও মামলার বিষয় প্রমাণ করার দায়িত্ব সেই পক্ষের উপরেই ন্যস্ত। তাহলে 101-এ বললাম, প্রমাণ যিনি মামলার রায় কামনা করে, এইভাবে পড়েন, সূচি মুখস্থ করেন। যিনি মামলার রায় কামনা করেন, যিনি মামলার রায় কামনা করেন, প্রমাণের দায়িত্ব তার। এখানে এই শিরোনাম যেটা ছোট করে দিয়ে আছে, প্রমাণের দায়িত্ব, এইভাবে যদি মনে নাও থাকতে পারে, এইভাবে পড়বেন, যেটা আপনার ভালো লাগে। বিভিন্ন ভাবে আছে। 101-এ পড়বেন, শিরোনাম বানাবেন যে মামলার যে রায় আশা করে, প্রমাণের দায়িত্ব তার। মামলার যে রায় আশা করে, প্রমাণের দায়িত্ব তার। এরপরে পড়বেন 102, মামলার কোনো পক্ষই যখন সাক্ষ্য না দেয়, যে পক্ষ ঠকে যায়, হারিয়ে যায়, পরাজিত হয়, তাহলে ঠকে যায়, হারিয়ে যায়, পরাজিত হয়, ওই ঠগা পক্ষই এই মামলার পক্ষের মানে মামলার প্রমাণ করার দায়িত্ব এই পরাজিত পক্ষের বা ঠকে যাওয়া বা হারিয়ে যাওয়া পক্ষের। এখন আসেন 102-এর উদাহরণটা পড়ি, খেয়াল করেন। ক একটি জমির জন্য ক্ষয়ের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। ক একটি জমির জন্য ক্ষয়ের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। জমিটি ক্ষয়ের দখলে আছে। জমিটি কার দখলে আছে? খর দখলে। ক দাবি করে খ এর পিতা গ হুইল করিয়া ওই জমি ককে দেয়া গিয়েছে। তাহলে কি করছে? ক্ষয়ের পিতার নাম হলো গ, উইল করিয়া ওই জমি ককে দেয়া গিয়েছে। এই মামলার কোনো পক্ষ সাক্ষ্য না দিলে, এই মামলার কোনো পক্ষ যেন সাক্ষ্য দিচ্ছে না, দুটো পক্ষ, তাহলে একটি জমির জন্য ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে। খর বাবা হলো গ, এই গ কি করছে? হুইল করে দিয়ে গেছে কর নামে, কর নামে। এই ঠিক আছে। এই মামলার কোনো পক্ষ যখন সাক্ষ্য না দেয়, ক আর খ কেউ সাক্ষ্য দিতে চায় না, আর গ তো মরিয়ে গেছে বা নাই। খ জমির দখল বজায় রাখিবার অধিকারী হইবে। খ তাহলে কি? জমির দখল অধিকার থাকিবে। সুতরাং এই ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব ক এর উপর ন্যস্ত। ক কে তাহলে হারিয়ে যাবে, ক তো আর জমির কার্যক্রমে নাই, ও দাবি করছে। তাহলে ক যখন হেরে যাবে তখন এই ক কে প্রমাণ করা লাগে। দুই পক্ষের কেউ সাক্ষ্য দেয় নাই, এইভাবে মনে রাখবেন। 102, মামলা যখন হয় কোনো পক্ষ সাক্ষ্য দেয় নাই, তখন আদালত একটা মামলা রায় দিয়েছে। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে মামলা হয়, কোনো পক্ষই সাক্ষ্য দেয় না, তখন একটা রায় দিয়ে দেয়, এক পক্ষ তো জিতে যায়, সম্পত্তি এক পক্ষের দখলে থাকে। তাহলে যে পক্ষ ঠকে গেল, যার দখল আছে তার তো সম্পত্তি আছেই, আর যে ঠকে গেল, যার পক্ষ রায় গেল, মানে আদালত দেখো যার দখলদারিত্ব আছে, এইটা ওটা আছে, তাহলে তার পক্ষেই দিয়েছে। এখন যে ঠকে গেছে বা হেরে গেছে বা পরাজিত হয়েছে, তাহলে ওইটা প্রমাণ করতে হলে ওই পরাজিত লোককেই প্রমাণ করা লাগবে, এতটুকুই। 103, কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব। কোন নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব প্লি অ্যান্ড এলিবাই, অন্যত্র থাকার অজুহাত, আসামির অজুহাত। অন্যত্র থাকার অজুহাত, আসামির অজুহাত। সাক্ষ্য আইনের যে 11 ধারা পড়ছিলাম, প্রাসঙ্গিক হয়। অন্যত্র থাকার অজুহাত, আমার নামে চুরির মামলা হয়েছে ঢাকায়, তাহলে আমি বলছি আমি ওই সময় ছিলাম না। চুরির মামলা হয়েছে, আমি ওই সময় ঢাকায় ছিলাম না, আমি খুলনায় ছিলাম। তাহলে আমি যে অন্যত্র থাকার অজুহাত করতেছি, এই অজুহাত কার? আসামির অজুহাত। এই অজুহাত প্রমাণ করতে হবে যে দাবি করছে যে আপনি যে অন্যত্র ছিলেন, যে ঘটনার সাথে জড়িত ছিলেন না, তা প্রমাণ আপনি করবেন। সেটা বলছে প্লি অ্যান্ড এলিবাই 11 ধারার সাথে প্রাসঙ্গিক হয়, 11 ধারায় প্রাসঙ্গিক হয়। আর আসামির এই দাবি
এই 103ই প্রমাণ করবেন। আসেন একটু রিডিং পড়ি, তাহলে আপনাদের জন্য সহজ হবে, কঠিন করবেন না। এমসিকিউ গুলো এখান থেকে আসবে, এখান থেকে এমসিকিউ বলবো। যেই ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব আদালতে বিশ্বাস করাতে চাহেন, মানে কোনো বিষয়ের অবস্থান তিনি প্রমাণ করতে চান, সেই বিষয়ের অস্তিত্ব প্রমাণ করিবার দায়িত্ব সেই ব্যক্তির ন্যস্ত। তাহলে আমি যে বলছি আমি ঢাকায় মারামারি করি নাই, চুরি করি নাই, আমি ঢাকা খুলনায় ছিলাম, তাহলে এটা প্রমাণ আমাকে করা লাগবে। আমি কখন খুলনায় ছিলাম, আসলে ছিলাম কিনা, এই বিষয়ে আমাকেই প্রমাণ করা লাগবে। এটা কখন প্রাসঙ্গিক হবে? সাক্ষ্য আইনের 11 ধারা, প্রিলিয়ান এলিভার, আসামির অজুহাত অন্যত্র থাকার অজুহাত। যদি না কোনো আইনানুগ উক্ত বিষয় প্রমাণের দায়িত্ব কোনো ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত হইয়া থাকে, ওরা পড়া লাগবে না। তাহলে এই 111 আসামির অজুহাত প্রিলিয়ান এলিভাই, আসামি যে অজুহাত দাখিল করছে আমি ঘটনার সময় ছিলাম না, এ প্রমাণের দায়িত্ব ওই আসামির উপরই ন্যস্ত। 103 দ্বারা, এগুলো তত কঠিন না। 103 হলো 104 বার পড়েন, 104 পড়েন। 104 বলছে সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য, সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যেই যেই বিষয় প্রমাণ করিতে হইবে তা প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য যখন গ্রহণযোগ্য করবেন, আপনারা জানেন সাক্ষ্য হলো 3 প্রকার: ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এবং ডিজিটাল। মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য এবং ডিজিটাল সাক্ষ্য। তাহলে এই সাক্ষ্য যে আমরা দেই গ্রহণযোগ্য করার জন্য, এইখানে বলছে 114 সাথে 32 খেয়াল রাখবেন, মৃত্যুকালীন জবানবন্দি। এগুলো হলো টেকনিক। 104 সাথে 32, এখানে 32টা কেন? এই যে আসামি ধরেন মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে যায়, ওই 32 ধারায় প্রাসঙ্গিক হয়। 32-এর একে আসামির মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিক। যে কোনো একজন ভিডিও মুট অন করেন। তাহলে 32 ধারা বলছে আসামির মৃত্যুকালীন জবানবন্দি যখন প্রাসঙ্গিক হয়, তখন এই যে আমি ধরেন আমি মৃত্যুকালীন জবানবন্দি আদালতে দিতে গেলাম যে স্যার মৃত্যুর সময় ক নামক ব্যক্তি আমার কাছে এই বলে গেছে, এই আমি মৃত্যু, এখন আমাকে আগে প্রমাণ করতে হবে এই ক নামক ব্যক্তি যে মারা গেছে, এইটাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ আগে আমাকেই করা লাগবে ক নামক ব্যক্তি মারা গেছে। এই কারণে আমি আপনার সামনে ওই মৃত্যুকালীন জবানবন্দি দিতে আসছি, এটা আপনি প্রাসঙ্গিক করে নেন। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? সাক্ষ্য গ্রহণযোগ্য করিবার জন্য যেই বিষয় প্রমাণ করিতে হইবে তা প্রমাণের দায়িত্বটা কার? তাহলে আমি কার সাক্ষ্য দিতে গেলাম? মৃত্যুকালীন জবানবন্দি 32 ধারায়। কিন্তু ওই ব্যক্তি যে মারা গেছে এই বিষয়টা আগে আমাকে প্রমাণ করতে হবে, তারপরে তার কথা, সে কি বলে গেছে, কি লিখে গেছে, সেটা পরে। কথাগুলো সহজ না, কঠিন করবেন না, খুব সহজ। তারপরে উদাহরণ পড়বেন। উদাহরণ পড়েন ক নাম্বার, খ এর মৃত্যুকালীন ঘোষণা, ওই মৃত্যুকালীন যে বিবৃতি মৌখিক বা লিখিত দিক, ক প্রমাণ করতে ইচ্ছুক। খ এর মৃত্যুকালীন ঘোষণা, ক প্রমাণ করতে ইচ্ছুক। এই ক্ষেত্রে তার মৃত্যু অবশ্যই ক এর প্রমাণ করতে হবে। তাহলে ক কে প্রমাণ করতে হবে, খ যে মারা গেছে আগে সেটা প্রমাণ করেন, তারপরে আপনার সাক্ষ্য নেবানে। সহজ। 105 আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। আপনারা জানেন আমরা দণ্ডবিধি আইন 76 থেকে 106, এখানে পড়ছিলাম কি সাধারণ ব্যতিক্রম 76 থেকে 95, রাইট অফ প্রাইভেট ডিফেন্স 96 থেকে 106, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যেটা বলে। তাহলে এই যদি সাধারণ ব্যতিক্রম, এই আসামির অজুহাত যদি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে এই যে তিনি এই ঘটনা, আমি একটু ব্যাখ্যা করে বলি, তারপরে ব্যাখ্যা করে একটু, মানে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণ, মানে আমি যে ওই 196 যে আমার বয়স হয় নাই, আমি সাধারণভাবে কাজ করছিলাম, কুড়াল ছুটে গায়ে লাগছে, আমি গাড়ি চালাচ্ছিলাম, গাড়ির ব্রেক ফেল করছে, 2 জন লোক মরে যেত বা 100 লোক মারা যেত, আমি সেখানে 2 জন লোককে মারছি, এই যে সাধারণ ব্যতিক্রম, দেখেন আমার গাড়ির ব্রেক ফেল, এইগুলো কিন্তু আমরা দণ্ডবিধিতে পড়ছি, ওগুলো সাধারণ ব্যতিক্রম। 96 থেকে 76 থেকে 95 পর্যন্ত আপনারা সাধারণ ব্যতিক্রম। এছাড়াও আইনের মধ্যে পড়ে দণ্ডবিধি বর্ণিত কোনো বিশেষ ব্যতিক্রম। আমরা কিন্তু এই ব্যতিক্রম ছাড়াও দণ্ডবিধি আইনে আরো ব্যতিক্রম পড়ছি, যেমন 52 ক, তারপরে 216 ক, ওই যে আশ্রয় দান, আসামি স্বামী স্ত্রীর ডাকাত দস্যু চুরাই মালে আশ্রয় দান পড়ছেন না, ওইখানেও কিন্তু স্বামী স্ত্রীর আশ্রয় অপরাধ বলে গণ্য হবে না, তাহলে ওটা সাধারণ ব্যতিক্রম। তাহলে আপনি যে অপরাধীকে আশ্রয় দিলেন, অপরাধী যদি আপনার স্বামী
বা আমার স্ত্রী হয়, তাহলে আমি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ি, আমার কোনো শাস্তি হবে না। সে আমাকে তখন বোঝাতে হবে যে ওইটা আমার স্ত্রী, আমার স্ত্রী বলবে ওইটা আমার স্বামী, তাই আশ্রয় দিছিলাম। যেমন বাংলা ভাই, তার একজন আশ্রয় দিছিল, তার কিন্তু শাস্তি আছে। ঠিক আছে? তাহলে এই সাধারণ ব্যতিক্রম, বাংলা ভাইকে যে আশ্রয় দিয়েছে উনি কিন্তু জানতো না যে আশ্রয় দেওয়ার জন্য আমার অপরাধ হবে, কিন্তু উনি যে বলতে আসলে আমার জানা ছিল না এটা অপরাধ, তাহলে আমি দিতাম না। সেই বিষয়টা ওকেই প্রমাণ করতে হবে। সেই বিষয়টা যিনি আশ্রয় দান করছেন বা যিনি অপরাধী, তিনি প্রমাণ করবেন যে আমি যে অপরাধ করছি এটা জানে করি নাই বা আমি বুঝে করি নাই, আমার অজান্তে আমি মদ খা মাতলাম করতেছি, আসলে আমি মদ খাই নাই, আমাকে ওরা নেশা করা ফেলাইছে, তাই মাতলাম করতেছি। তাহলে এই সাধারণ ব্যতিক্রম তো আপনাদের পড়াইছি বা দণ্ডবিধান নিয়ে ব্যাপক আলোচনা করছেন। তাহলে আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, তা প্রমাণের দায়িত্ব ওই আসামির উপরেই, যিনি এই দাবি করবেন আমি জানি নাই, আমি বুঝি নাই, আমাকে জোর করে মাতলামো করাচ্ছে, তারপর আমার জোর করে অশ্বি খেলাইছে, তারপর আমি যে অনুমতি দিয়েছি ও যে মারা যাবে, এটা আমার জানা ছিল না। এইগুলো তো আমরা পড়েছিলাম প্যানেল কোর্টে, সাধারণ ব্যতিক্রম। তাহলে দণ্ডবিধি বর্ণিত কোনো বিশেষ ব্যতিক্রম, অপর কোনো আইনে বর্ণিত বা অন্য কোনো বিশেষ আইন বা স্থানীয় আইন আপনাদের পড়াইছি, বিশেষ আইন বা স্থানীয় কোনো আইনের শর্তের মধ্যেও যদি পড়ে এই ব্যতিক্রম, তাহলে প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর ন্যস্ত হবে। তাহলে বাংলা হচ্ছে, আমরা যে অপরাধ করি আইনের অপরাধ কিন্তু ক্ষমার অযোগ্য, মনে রাখবেন। আর ঘটনার অপরাধ ক্ষমার অযোগ্য হতে পারে, কারণ আইনি লেখা আছে আপনি মার্ডার করলেন, না তো জানা ছিল না, আইনি তাদের লেখা আছে আমার জানা নেই, এইগুলো পাগলামো করে চলার সুযোগ নাই। তাই ব্যতিক্রমের যে অপরাধ আপনি করে ফেলছেন, ওই যে আমরা ৭৬ থেকে ৯৫ পর্যন্ত পড়ছিলাম, আর যদি কোনো বিশেষ আইনি থাকে, বর্তমান বা বলবৎ অন্য কোনো আইনি থাকে, দণ্ডবিধি আইনের বিশেষ ব্যতিক্রমের মধ্যে থাকে, তাহলে সেইগুলো প্রমাণ করার দায়িত্ব ওই আসামির উপর বর্তায়। এই যে কথাগুলো পড়লাম, সাধারণ ব্যতিক্রম, দণ্ডবিধি বর্ণিত বিশেষ ব্যতিক্রম, এগুলো কিন্তু এমসিকিউ, খেয়াল করবেন। কথা ছোট হলেও আপনিও পড়বেন, পয়েন্ট আউট করবেন। এরপরে অপর কোনো আইনে বর্ণিত বিশেষ বা স্থানীয় আইন, তাহলে ওই আইনেও যদি বর্ণিত থাকে, শর্তের মধ্যে পড়ে, তাহলে সেটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। আর এই যে যে ব্যক্তি বলছে আসামি, তিনি এই প্রমাণ করবেন, তার দায়ভার এই প্রমাণ করা। তাহলে আসেন ক উদাহরণ পড়ি। হত্যার দায়ে অভিযুক্ত ক অভিযোগ করেন, হত্যার দায়ে ক নামক ব্যক্তি অভিযোগ করেন মানসিক অপ্রকৃতস্থতার কারণে সে তাহার কৃত কার্যের প্রকৃত জ্ঞান ছিল না, উহা প্রমাণের দায়িত্ব কর উপর। তাহলে যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে খুন করছে, খুন করে আপনারা পড়ছেন না, খুন আবার দুই প্রকার, একটা হলো খুন 4 ভাবে হয়, খুন আবার খুনও পড়া লাগছে, দাঁড়ান পড়বেন, মাইন্ড করবেন না, খুন 4 প্রকার আর অপরাধজনক নরহত্যা 5 প্রকার। ঠিক আছে? এরপরে দেখেন হঠাৎ উত্তেজিত হওয়া যদি গুরুতর আঘাত করেন, আমরা পড়ছি দণ্ডবিধি আইনের ওই 319 থেকে শুরু করে 338 পর্যন্ত, গুরুতর আঘাত, ওই আঘাতে যদি হঠাৎ উত্তেজিত হন বা আকস্মিক উত্তেজিত হন, এই ক্ষেত্রে আপনি ছাড়ছুড় পাবেন, বা আপনার মানসিক বা দৈহিক অবস্থান পরিপন্থী এমন ছিল না, তখন ওই যে কাগজপত্রে দেখাবেন ডাক্তারের যে আমি তো অবস্থায় পাবনায় 2 বেশ চিকিৎসা হয়েছে, আমি করে ফেলাইছি, তখন এগুলো আপনার সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, যে আপনি আসলে হত্যার দায়ে যে আপনি অভিযুক্ত হয়েছেন, আপনার মানসিক অপ্রকৃতস্থার কারণে করছেন, বা কৃতকর্মের প্রকৃত জ্ঞান আপনার ছিল না। আপনি মাতলামো যখন করতেছিলেন, মাতলামো কেন করছি, ওই যে 84 দ্বারা আপনারা মদ খাওয়াইছেন না আমার, আর আমি যে 85 দ্বারা ইচ্ছা করে খাওয়া করি, তাহলে তো আমার রেহাই নাই, এটাও মনে রাখবেন। তারপরে খ, তাহলে 105-এর খ হচ্ছে হত্যার দায়ে অভিযুক্ত, উদাহরণ করতেছে, হত্যার দায়ে অভিযুক্ত ক অভিযোগ করেন গুরুতর বা আকস্মিক উস্কানির কারণে সে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারাইয়া ফেলিয়াছিল, ইহা প্রমাণের দায়িত্ব ক এর উপর ন্যস্ত। তাহলে হত্যা করছেন, আপনি যা আত্মসংযম হারা ফেলাইছেন, হারাই কাজটা করছেন, তখন খুন কিন্তু অপরাধজনক নরহত্যায় গণ্য হবে। খুনের 4টে মন মুখস্থ করে রাখবেন, আর ওই 5টা মুখস্থ করবেন, এগুলো কিন্তু দামি দ্বারা চলে গেল। এখন আসেন 106 দ্বারা যেই সমস্ত বিষয় কাহারের অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। এই 106 আমরা সাধারণত রেলের টিকিট মনে করি। রেলের টিকিট, রেল ভ্রমণ করার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, বাংলা করে পড়া। যে বিষয় বিশেষভাবে কাহারও অবগতের মধ্যে থাকে, যে বিষয় বিশেষভাবে কাহারও অবগতের মধ্যে থাকে, তা প্রমাণের দায়িত্ব। আপনি এইভাবে পড়তে গেলে হারা ফেলাবেন, মনে রাখবেন 106 রেলের টিকিট।
তাহলে রেলের টিকিটটা কি ব্যাখ্যা করি। ধরেন আমরা এনে কয়জন, 1 2 3 4 8জন সদস্য এক জায়গায় রেল ভ্রমণে যাচ্ছি শিক্ষা সফরে, আমরা একই ক্লাসে লেখাপড়া করি। এখন দেখা গেল কারোর বাড়ি, আমরা ঢাকা থেকে রওনা করছি, কক্সবাজার গেছি, রেল ভ্রমণ কক্স দেখে আসার পরে একজনের বাড়ি কুমিল্লা, উনি নামে গেছে। কুমিল্লায় যে লোক নামে গেছে, টিকিট কিন্তু রেলের একটাই, একটা টিকিট আমার কাছে দিয়েছেন, আমি এখানে আপনাদের করি, তা বলছেন স্যার আপনার কাছে থাক, ট্রেনের টিকিট থাক। এখন কুমিল্লায় নামে গেছে কিরা, কুমিল্লা বাড়ি ধরেন হজরতের, হজরত কুমিল্লায় নামে গেল, টিটি তো প্ল্যাটফর্মে ধরে বসে, ও ভাই টিকিট দেন। এই টিটি ও টিকিট কোথায় পাবে, রেলের টিকিট তো আমার কাছে। তখন ওই যে যেই ব্যক্তির তাহলে যেই বিষয়ে বিশেষভাবে কারো অবগত, তাহলে এই বিষয়ে ওই হজরতের বিশেষভাবে অবগত আছেন যে এই ট্রেনের টিকিট তো আমরা করে এসেছি ঢাকা পর্যন্ত, কিন্তু টিকিটটা তো আমাদের ভিতরে আরো 7-8টা লোক আছে, এদের কাছে আছে। তাহলে এই প্রমাণের দায়িত্ব এই হজরতের, এই প্রমাণের দায়িত্ব যে কুমিল্লা স্টেশনে নেমে গেছে এই সেই ব্যক্তি প্রমাণ করবে। তাহলে যে বিষয় বিশেষভাবে কারো অবগতের মধ্যে থাকে তাহা প্রমাণের দায়িত্ব। তাহলে এই রেলের টিকিট মনে রাখবেন, এগুলো এভাবেই পড়া হয়, এভাবে আমি শিখছি, আপনাকেও শিখাবো। তো আপনাদের সবচেয়ে বেশি শিখাই ফোন করি, আপনারা লেখা জমা দেবেন, এরকম মাস্টার কম পাবেন। আমি নতুন বলে পথে ঘাটে গান গাই, দোয়া করেন যদি বড় হয় সেদিন কিন্তু পাবেন না। তো এই সুযোগ আপনারা লুফে নেন। ফোন করি নাই এমন কোনো ব্যক্তি নেই, কিন্তু আপনারা করেন কম, আমার জয় খালি করে। যাক, করবেন, আমি তার কারণ রাগ করি নাই, বা আপনি শেখার জন্য আমার কাছে আসবেন, 2 ঘন্টা যা 3 ঘন্টা বলবো, সমস্যা কি, আমারও লাভ আছে, লাভে সবাই লোভ হয়। তাহলে 106 হচ্ছে রেলের টিকিট। এখন উদাহরণ পরে দেয় খ, বিনা টিকিটে রেলগাড়ি ভ্রমণের দায়ে ক অভিযুক্ত হইল, তাহার নিকট টিকিট ছিল কিনা উহা ভ্রমণের দায়িত্ব তাহার উপরই ন্যস্ত। তাহলে অপরাধ কি, যখন জয় এই রেলগাড়িতে নামিয়ে গেছে, ওর কাছে কিন্তু টিকিট নেই, টিটি ওকে কি প্রমাণ করছে, ও বিনা টিকিটে রেল ভ্রমণ করছে, ওকে টিকিট নেই এইটাই। কিন্তু এই যে ও যে বলতেছে আমরা এতগুলো লোক ছিলাম, টিকিট তো স্যার এটাই হয়, তাহলে কেন আমার টিকিট তো ওইখানে আছে, এই দায়িত্ব হজরতের। এই দায়িত্ব যিনি নামিয়ে গেছেন বিনা টিকিটে, যে রেল বিশেষ বিষয়ে যার অবগতা থাকে তাকেই প্রমাণ করতে হবে। তাহলে 106 রেলের টিকিট। এখন আসেন 107, যেই ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জ্ঞাত আছেন তাহার মৃত্যু প্রমাণ। এখানে বাংলা, সবই বাংলা হবে। যে ব্যক্তি জীবিত বলে 30 বছর যাবৎ জ্ঞাত আছেন, মানে আমরা সমাজে সবাই জানি এ লোক জীবিত, মানে আজ তার বয়স 30 বলতে গেলে এতটা বুঝিনি, 30 বছর পর্যন্ত সে জীবিত আছে, কিন্তু একজন লোক বলছে না সে তো মারা গেছে। খ নামক ব্যক্তি বলছে মারা গেছে, রহিম নামক ব্যক্তি মারা গেছে, করিম নামক ব্যক্তি দাবি করতেছে। এখন এই করিমকে বলছে তাহলে আপনি প্রমাণ করেন যে রহিম মারা গেছে। তাহলে রহিম মারা গেছে দাবি করছে কিনা, করিম। এই 30 বছর এই রহিম নামক ব্যক্তি জীবিত আছে বলে সমাজে প্রতিষ্ঠিত এবং সবাই জানে। তাহলে করিম যে দাবি করছে এই প্রমাণ করিমকেই করা লাগবে। এর হেডলাইন এতটুকু করে লেখা লাগবে, অল্প করে, আমরা গতবার আইছিল এভাবে লিখছিলাম। এরপরে আসেন 100 108, এই পাশাপাশি কথা, বেশি কঠিন মঠিন না, জটিল করে নেন না। 108, যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ধরেন আমি 7 বছর আমার গ্রামের বাড়াইনে, আমার কোনো যোগাযোগ নাই, আত্মীয় স্বজন কোনো লোক জানেই না যে আমি, তাহলে কত বছর, ও মনে রাখবেন এমসিকিউ 7 বছর। যে ব্যক্তি 30 বছর যাবৎ জ্ঞাত আছে, মানে জীবিত আছে বা বাঁচে আছে, এই ব্যক্তিকে যে মৃত কত বছর, 30 বছর, কত বছর, 30 বছর। আর যে দাবি করতেছে সে মারা গেছে, তাহলে ওকেই প্রমাণ করা লাগবে, সে যে মারা গেছে তুমি প্রমাণ করে দিয়ে দাও। আর 108 কি বলছে, যে ব্যক্তি 7 বছর, 108 দ্বারা, যে ব্যক্তি 7 বছর যাবৎ নিখোঁজ বা যার কোনো খবর পাওয়া যায় না, যিনি হারিয়ে গেছেন, নিখোঁজ হয়েছে, বিদেশেও যেতে পারে, তার কোনো খোঁজ খবর এলাকার লোক পায় না, এমন ব্যক্তিকে, এইরকম ব্যক্তি, হ্যাঁ, সেই ব্যক্তি জীবিত আছে তাহা প্রমাণের দায়িত্ব, সেই ব্যক্তি জীবিত আছে এমন একটা দাবি নিয়ে কোনো ব্যক্তি এই সমাজের প্রতিষ্ঠিত আদালতে বিচার দ্বারা করছে। তাহলে সমাজের লোক জাতি বলতেছে 7 বছর তো এই ব্যক্তি নাই, এলাকায় থাকে না, তার কোনো খোঁজ গন্ধ নাই, তুমি কিভাবে ভাই, কোনো সন্ধান আছে, ও বলছে আছে, তাহলে তুমি প্রমাণ করো যে সে ব্যক্তি জীবিত আছে। সহজ হিসাব। সমাজের লোক, এলাকার লোক, আত্মীয় স্বজন জানে যে তিনি 7 বছর নিখোঁজ, মনে হয় মারা গেছে, কিন্তু একজন লোক বলছে না সে জীবিত আছে, আচ্ছা জীবিত জন আছে, আদালতে আপনি প্রমাণ করেন। তাহলে ওই প্রমাণের দায়িত্ব যে দাবি করবে তাকেই। খেয়াল করেন 109 বোঝার আছে, খেয়াল করবেন। 109, অংশীদারের গণের মধ্যে জমিদার এবং প্রজার মধ্যে, মালিক এবং প্রতিনিধির মধ্যে সম্পর্কের প্রমাণের দায়িত্বে সম্পর্ক। তাহলে জমিদার, অংশীদার, অংশীদার হলে কেমন, আমরা সবাই ক্লাস করি, এটা অংশীদার।
তাহলে আপনার সাথে আমার এক ধরনের ভালো সম্পর্ক আছে। আপনি ফোন করলে আমি রিসিভ করি, আপনি করলে রিসিভ করেন। আপনি আমার খুলনা এসে আমি আপনার অতিথি আপ্যায়ন করি, আমি আপনার কাছে গেলে আপনি আমার অতিথি আপ্যায়ন করে আমার আপনাদের এই ক্লাস করে একটা অংশীদার, আমাদের একটা ভালো সম্পর্ক। জমিদার এবং প্রজা, যার জমিদারিত্ব ছিল আগে কিন্তু জমিদার ছিল, আমাদের সুবেদার স্যারের কয় না ওই সুবেদারি প্রথা, অনেক জমিদার বলা হয়, যা কোদিক না যায় জমিদারে কিন্তু প্রজা থাকে, একজন অনেক টাকা পয়সা তার বাড়িতে কাজের লোক থাকে, এরকম করে দেবেন। এখন তো জমিদার নেই, তাও যার জায়গা জমি আছে, অনেক অর্থ করি আছে, তার অবশ্যই কাজের লোক আছে, তার প্রজা আছে, কিরানি আছে, তার ড্রাইভার আছে, এই লোক। তাহলে জমিদার এবং প্রজার মধ্যে, মালিক এবং প্রতিনিধির মধ্যে, মালিক একটা জায়গার মালিক বা তার প্রতিনিধি থাকে, একটা ব্যবসার মালিক, মালিক এবং প্রতিনিধি। বাড়িতে যে ডেইলি মনে হয় অনেক বাড়িতে কিষেন থাকে সারা বছরের জন্য, তাহলে মালিক এবং প্রতিনিধির মধ্যে সম্পর্ক। তাহলে অংশীদার, এই যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ভালো সম্পর্ক, অনলাইন ব্যাস করি, ক্লাস করি, তাহলে জমিদার আর প্রজার মধ্যে ভালো সম্পর্ক থাকে, ভালো থাকার খারাপ থাকার আসছে সম্পর্ক। তাহলে মালিক এবং প্রতিনিধির মধ্যে সম্পর্ক আছে। কোনো এক ব্যক্তি বলছে না এদের মধ্যে এরকম অনলাইন কোনো সম্পর্ক ক্লাসে ছিল না, দাবি করছে কিনা আমাদের সাথে ক্লাস করে না, সেরকম একটা ব্যক্তি দাবি করছে, মেহেদি নামে ব্যক্তি ধরেন, যে দাবি করছে এরকম ক্লাস কখনো হইতো না, মিথ্যে। তাহলে ও যে দাবি করছে, তাহলে ওকেই প্রমাণ করা লাগবে আসলে আমরা এই অনলাইন ক্লাস করতাম কি করতাম না। তাহলে প্রমাণ করার দায়িত্ব কার? যে দাবি করতেছে যে এই অংশীদারের মধ্যে বা অনলাইনের মধ্যে এরা কোনো ক্লাস করে নাই, তাহলে তুমি প্রমাণ করো যে তুমি এইটা ওরা ক্লাস করে নাই। জমিদার এবং প্রজার মধ্যে সম্পর্ক, জমিদার তার প্রজা থাকবে, ভালো মন্দ সম্পর্ক আদান প্রদান হয়েছে, এই বলছে না ও জমিদারও ছিল না ওর প্রজা ছিল না, এটা মিথ্যে। ওরা যে বলতেছে জমিদার প্রজা এই কারণে এইভাবে বাড়ি গাড়ি করছে, খাল তাল কাটছে, এটা মিথ্যে কথা। এটা উদাহরণটা মানে এগুলো আমার উদাহরণ, বাংলা উদাহরণ। তো এখন এই যে দাবি করছে যে আসলে এরকম সম্পর্ক ছিল না, তাহলে যে দাবি করবে তাকেই প্রমাণ করা লাগবে আসলে জমিদার ও প্রজার মধ্যে এরকম সম্পর্ক ছিল কিনা, ওকেই প্রমাণ করা লাগবে। মালিক এবং প্রতিনিধির মধ্যেও এই একই বিষয় প্রমাণ করা লাগবে, মালিক এবং প্রতিনিধি, তার প্রতিনিধি সম্পর্ক ছিল না বলে যে দাবি করবে তাকেই প্রমাণ করা লাগবে। এখন আসেন 110, মালিকানা প্রমাণের দায়িত্ব। মালিকানা কিভাবে প্রমাণের দায়িত্ব? আমার কাছে একটা ফোন আছে, আপনি দাবি করলেন যে ওই ফোনটা আমার, তাহলে ফোনটা হাতে হলো আমার বা এই টর্চ লাইটটা হাতে হলো আমার, এটা আমি কিনছি আমার, আইন বলে দেখা যায়, সবাই দেখে যে রিজলভ। কিন্তু এখানে আমার দোস্ত তারিক রসুল বললো না ওই লাইটটা আমার, এই তারেক রসুলকেই প্রমাণ করা লাগবে এই লাইটটা যে তার, এটা প্রমাণ তারেক রসুল করবে। অথবা তারেক রসুলের হাতে একটা বই আছে, আমি অনলাইন ক্লাস করাই, তাহলে তারেক রসুলের বইটা আমার, তাহলে তারেক রসুলের হাতে বই, টেবিলে বই, ওর বাসায় বই, ওইটা আমি দাবি করতেছি, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে ওই বইটার মালিক আমি, তারপর আমি বইটা পাবো। এখন আসেন 111 দ্বারা, যেই লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় অবস্থান সম্পর্কে সেই ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ। তার এই সরল বিশ্বাসের প্রমাণ এখানে কিরকম, এটা বেশি কঠিন না, প্রেশার নেবেন না, অল্প করে বোঝাই। যেমন ধরেন উকিল আর মুক্তা, উকিল আর তার মক্কেলের মধ্যে সম্পর্ক, শিক্ষক আর ছাত্রের সম্পর্ক, তাহলে ডাক্তার এবং রুগীর সম্পর্ক, এটা কিন্তু সরল বিশ্বাসে খাওয়া ফেলায়। ডাক্তার রুগীরে খাতি বললে খাওয়া ফেলায়, হ্যাঁ, উকিল মক্কেলের যেটা করে ওইটাই করে বসে, পিতা পুত্রের যেটা বসে, এই সরল বিশ্বাসের যখন, এটা তো আমি ভালো বুঝিও নি, ঠিক আছে, মামলা দায়ের হলে ওই পিতাকে প্রমাণ করা লাগে। এই তারপরে ওই ডাক্তার এবং রুগী, ডাক্তার এবং রুগীর মধ্যে যে সম্পর্ক, এই যদি এখানে সম্পর্ক সরল বিশ্বাসের যদি অবসান হয় কোনো মামলা হয়, তাহলে ডাক্তারে প্রমাণ করা লাগবে যে রুগী যে তোর ওষুধ খেয়ে মারা গেল বা ক্ষতিগ্রস্ত হলো, তাই তুমি প্রমাণ করো যে এই রুগী আসলে এই রোগের কারণে ওষুধের কারণে ভালো হয়, আর নাহলে ক্ষতিপূরণ কেমনে করে তোমার সরল বিশ্বাসের এখানে, সরল বিশ্বাসে রুগী ডাক্তার যখন বলে আমরা সরল বিশ্বাসে ওষুধ খাওয়া ফেলাই, ওর পার্শ্ব প্রতিক্রিয়া জানার সময় নেই, কিন্তু ঘটনা ঘটে গেছে, ঘটনা তো এমনি ঘটে না, তাই না? ঘটনা ঘটে গেলেই তখন এই সরল বিশ্বাসের কারণে ডাক্তার যে কাজটা করলো ওই প্রমাণের দায়িত্ব ডাক্তারের উপরে। উকিলের কথা শুনে যে মক্কেল কাজ করে ফেলাইছে, তাহলে উকিলকেই প্রমাণ করা লাগবে। সে আদালতে যাই বলে বলছে আপনার পরামর্শই বলছে, আপনি তো প্রমাণ করবেন, ঠিক আছে? এতটুকু হাসতে হাসতে পড়বেন, পিছান নেবেন না। আর যারা এই নতুন আসছেন একটু ওভার টাইম করবেন, আমার ইউটিউবের ক্লাসগুলো দেখবেন, শুধু আপনাদের জন্যই না সবার জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন ছিল, আমি যেটুকু পারি সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি যদি প্রমোশন নিতে চান আমার সাথে আমার প্যাটার্নে আপনি লিখবেন, ফেল করলে দায়ভার আমার, আর এমসিকিউ তো করবেন না, এরকম গ্যারান্টি যদি কেউ পড়ায় সেনে পড়বেন। শরীফুল আলমিন আমার স্যার, আমি তাদের শ্রদ্ধা করি, আমি নাদিমের কাছে পড়ছি সবার কাছে, এবং যারা আমার সাথে ক্লাসের আলোচনা করতো তাদেরও সম্মান করি। আমার এই ক্লাসে আইন বিষয়ে কোনো ভুল ত্রুটি হলেই পারবি না সিএসআই, উনি আমার অনেক হেল্পফুল ছিল, আপনারা এরকম করবেন।
তৈরি করবেন লোক, এমনি হয়ে যাবে, ফোনাফোনি করবেন, পারবেন ইনশাল্লাহ। এখন আসেন 112 দ্বারা কনক্লুসিভ প্রুফ। 112 দ্বারা চূড়ান্ত প্রমাণ, বিবাহ স্থির থাকাকালে সন্তান জন্মই ও আর বৈধ বা চূড়ান্ত প্রমাণ। এটা তো পৃথিবীর সবাই জানে। তাহলে সন্তান বিবাহ স্থির থাকা, স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে থাকা, সন্তান জন্ম নিলেই ওইটা বৈধ সন্তান, আইনের ভাষা। এই সন্তানটা আবার কতদিন হবে? 280 দিনের মধ্যে। তাহলে কয় দিনের মধ্যে হতে হবে? 280 দিনের মধ্যে। এখন প্রশ্ন আসছে, এই স্বামী স্ত্রীর বিভেদ ঘটেছে, স্বামীর স্ত্রীর মধ্যে সম্পর্কের ফাটল ধরছে, স্বামী স্ত্রী নাই, কিন্তু যেদিন তালাক খণ্ডন হয়েছে ওই দিন থেকে শুরু করে 280 দিনের মধ্যে যদি ওই নারী সন্তান প্রসব করে, তাহলে এই পূর্বের স্বামীর ঘরের সন্তান বলেই গণ্য হবে। এটা চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। তাহলে কি বললাম খেয়াল করেন, বিবাহ স্থির থাকাকালে সন্তান হয়েছে, ওইটা ওই স্বামী স্ত্রীর সন্তান, এটা চূড়ান্ত ওই বাবার সন্তান। কিন্তু বিবাহ যখন বিচ্ছেদ ঘটে গেল, যে তারিখ থেকে বিবাহ বিচ্ছেদ ঘটলো, ওই বিবাহ শেষ হওয়ার 280 দিনের মধ্যে যদি নারীর সন্তান হয়, মা হয়, তাহলে ওই সন্তান বৈধ সন্তান, ওই বাবা মার বলেই গণ্য হবে। এখন এই চূড়ান্ত প্রমাণ কিন্তু এই যে 41 দ্বারা 112 দ্বারা কি বলছি, খণ্ডনযোগ্য এবং অখণ্ডনযোগ্য। তাহলে স্বামী স্ত্রীর বিবাহ যখন বিভেদ ঘটেছে, এখানে আরেকটা ভাষা আছে, এই স্বামী স্ত্রীর পরস্পরের মিলনের পথ যদি উন্মুক্ত থাকে, এদের মিলনের পথ যদি উন্মুক্ত, আইন ধর্ম বা কোনো সমাজের রীতিনীতি আছে, সব সমাজ কিন্তু আমার মুসলমান না, সব ধর্ম কিন্তু সনাতন না, সব হিন্দু না। তাহলে কি মিলনের, ওরা স্বামী স্ত্রীর বিভেদ ঘটেছে। আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশে বিবাহ ছাড়াই বাচ্চা হয়। এটা শুনে কিন্তু আমার দেশে অনেক লোক ফালায়, ওটা কিন্তু ভুল, ওটা বুঝে শুনে ফালাবেন। তাহলে যখন ওদের মধ্যে বিভেদ ঘটে যায়, বিভেদ ঘটার পরে স্বামী স্ত্রীর মিলনের পথ যদি উন্মুক্ত থাকে এবং ওই মিলনের পথ থেকে 280 দিনের মধ্যে সন্তান প্রসব হয়ে যায়, তাহলে কি ওই সন্তান ওই স্বামী স্ত্রী হয়েছে বলেই গণ্য হবে। এখন আসেন চূড়ান্ত প্রমাণ কেন খণ্ডনযোগ্য, কেন অখণ্ডনযোগ্য। পূর্বে পড়াইছিলাম, আরেকবার একটু হালকা করে বলি, ক্লাস বেশি বড় আসছে না তো বলেই দেয়। আর দুটি দ্বারা আছে, এটা আছে, এটা সেটা হচ্ছে কি, আমার স্ত্রী বা অন্য কারোর স্ত্রী, যে স্বামী স্ত্রী রাখে স্বামী বিদেশ গেছে, বা স্বামী রাখিয়ে স্ত্রী বিদেশ গেছে, 3 বছর পর একটা বাচ্চা হইলো, এখন তো বিবাহ স্থির আছে, ওই বাচ্চাকে ওই স্বামী স্ত্রীর, খালি স্বামীর দোষ, স্ত্রীর দোষ দেবো না। ধরেন আমাদের দেশে বেশিরভাগ পুরুষ বিদেশে যায়, তাহলে স্বামী বউ রেখে যায়, এই বোর বাচ্চা 2 বছর পরে হলে 180 দিন যেদিন ল্যান্ড করছে বিমানবন্দরের থেকে, ওর পরে 280 দিনের পরে যদি সন্তান হয়, তাহলে মনে করবেন ওই লোকের সন্তান না। তারপরে যদি আরো 6 মাস 5 বছর পরে হয়, তাহলে নিশ্চয়ই সন্তান না, ওদের সন্তান না। তাহলে এইটা আবার কি করতেই প্রমাণ করা লাগবে, এটা খণ্ডাতে হবে। এটা কি করা লাগবে? খণ্ডনযোগ্য। আর আইনে যেটা ছিল, যদি দেশের মধ্যেই ছিল, স্বাভাবিক নিয়ম নীতিতে বসবাস করতো, সারাসারি হয়েছে, ওদের মিলনের পথ উন্মুক্ত আছে, 280 দিনের ভিতরে বাচ্চা আছে, ওইটা ওদের সন্তান। এখন স্ত্রী চলে গেছে বিদেশ, স্বামী দেশে আছে, স্ত্রীর 3 বছর পরে বাচ্চা আছে, তাহলে কি হবে? ওইটা খণ্ডনযোগ্য, তখন খণ্ডাতে হবে যে আসলেই বৈধ কিনা অবৈধ। এতটুকু যাক। 113 ধারা বাতিল, 114 ধারার মধ্যে দিয়ে পড়া শেষ হবে। খেয়াল করবেন 114 ধারা কি বলছে, আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। আদালত কি পারে? কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। আপনারা আগেও জানেন, ওই সাক্ষ্য আইনের 4 ধারা, ওইটা খুব মনে করেন, এটা কিন্তু মূল আদালতের কার্যক্রম। তাহলে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করে, এই অনুমান কি করবে, এটা মুখস্থ করা আমার ছিল, অ্যাডভোকেটের কাছে পড়া। প্রাকৃতিক ঘটনার সাধারণ গতি ধারা, মানবিক আচরণ, সরকারি বেসরকারি কার্যবলের বিবরণ, আদালত ঘটনার অনুমান বা আদালত সেই বিষয় সম্পর্কে ধরিয়ে নেয় বা অনুমান করে নেয়। আদালত ঘটনার বিষয় সম্পর্কেই অনুমান করে। তাহলে প্রাকৃতিক ঘটনার সাধারণ গতি ধারা, মানবিক আচরণ, সরকারি বা বেসরকারি কার্যবলের বিবরণ, আদালত ঘটনার অনুমান বা কোনো মামলার বিষয় সম্পর্কে সেই বিষয়ের অস্তিত্ব আদালত ধরিয়ে নেয় বা মনে করে নেয়। এখানে কেমন, ধরেন প্রাকৃতিক ঘটনার সাধারণ গতি ধারা, প্রাকৃতিক ঘটনা, আকাশে মেঘ এসে বৃষ্টি পড়বেই, সূর্য যখন আকাশ পরিষ্কার, সূর্য জমিনে আসবেই, এটা প্রাকৃতিক ঘটনার সাধারণ গতি ধারা। মানবিক আচরণ, আমাদের আপনার মধ্যে কি ধরনের আচরণ, দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা, কথা বলা, সামাজিক আচরণে খাওয়া দাওয়া করা, এগুলো মানবিক একটা আচরণ, এগুলো আদালত ধরে নেয়। সরকারি বেসরকারি কার্যবলের বিবরণ, সরকারি অফিস আদালতে যে কার্যক্রম নিয়ম নীতি আছে, যেভাবে সরকার পরিচালনা হয়, বেসরকারি অফিস যেভাবে পরিচালনা হয়,
ওগুলো আদালত ওইভাবে হয় বলে আদালত ধরে নেয় বা অনুমান করে নেয়, ওই রকম অস্তিত্ব আছে বলে আদালত ধরে নেয়। এখন আসেন এই 114 উদাহরণ, ও এক উদাহরণ আছে হলো কয়টা শুনবেন? ঝ পর্যন্ত আছে, মোট হচ্ছে তাহলে হচ্ছে ঝ ইঙ 9টা, 9টার ভিতর 2টি পড়বেন, 9টার ভিতর 2টি পড়বেন, ক আর খ পড়ব। ক বলছে কি? ক বলছে হচ্ছে চুরি করছি, ধরেন আমি চুরি করছি, আমার কাছে চুরির সময় ধরা পড়ে নাই, চুরির সময় ধরা পড়ে নাই, কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ধরা পড়ে গেছি, মানুষজন ধরছে, পুলিশ ধরছে, ধরে আমার কাছে যে দ্রব্য বস্তুটা আছে জিজ্ঞাসা করতেছে যেগুলো কোথায় কেমনে পাইছে, কিন্তু আমি বলতে পারছি না, সঠিক জবাব দিতে পারি নাই। তখন আদালত ধরে নিচ্ছে আমার নামে মামলা, ওই 380, 410 এরকম মামলার ক্ষেত্রে ডকেটে এরকম ধারা থাকে, বুঝছেন? মামলার ডকেটে এই ধারাগুলো থাকে, অনেক ধারা থাকে। তখন আদালত ধরে নেবে যে যখন আমার কাছে আমি মালের সন্তোষজনক জবাব দিতে পারিনি, হয়তো আমি চুরি করছি অথবা কারোর নিকট থেকে চুরাই মাল সংগ্রহ করছি। স্বাভাবিক, আদালত অনুমান করে। আদালতের বিষয়ে কি করে? অনুমান করে। এই অনুমানের উপরই বিচার সালিস হয়। যেমন মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ, আদালত অনুমান করবে, অনুমান করতে পারে চূড়ান্ত প্রমাণ। এছাড়া সাক্ষ্য সংজ্ঞায় কি পড়ছিলেন? প্রমাণিত, মিথ্যা, প্রমাণিত, অপ্রমাণিত, এগুলো খেয়াল করবেন, একে অপরের সাথে মিশানো। আর এইগুলো বুঝতে পারলে খুব সুন্দর লাগবে সাক্ষ্য আইন। এরপরে আসেন খ, গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হইয়া হইলে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। মানে রাজসাক্ষী বলছে, রাজসাক্ষী যে এই তথ্যের ভিত্তিতে তিনি রাজসাক্ষী হওয়ার যোগ্যতা মাপ পাবেন, কিন্তু উনি গুরুত্বপূর্ণ গুলো দেয়নি, ঠিক আছে? এই বিষয়ে যদি দেয় না, আদালত তখন অস্তিত্ব আছে বা অনুমান করবে বা আদালত ধরে নেবে বলে হতে পারে তিনি সত্য কথা বলেননি। কিন্তু এই কথার উপর ভিত্তি করে আদালত রায় দিতে পারে না, বা দিতেও পারে। ক্ষণে ক্ষণে আইনি সামনে পড়বেন 133 সাক্ষ্য আইনে আছে এই রাজসাক্ষী। এছাড়া ফৌজদারি কার্যবিধি আইনের 337, 338, এছাড়া আমাদের পিআরবি আইনে আছে। এইগুলো জানা কিন্তু বড় ক্যারেট না। আইন কোন ধারাতে আছে ওই ধারাতে লিখে ওর সাথে আপনি পারলে একটা ধারা দিলেন, যদি অন্য আইনি থাকে, না পারলে নাই। কিন্তু আমাদের অন্যান্য লোক মনে করে যে কত দিতে পারি, ওই সময় আপনার 2 ঘন্টা। আসসালামু আলাইকুম।